ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা ছিলাম আমাদের কেমিস্ট্রি বইয়ের ৪র্থ অধ্যায় রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে, এবং আমাদের এই ভিডিওতে আমাদের পড়ার কথা ছিল 3টা কোশ্চেন। সেটা হলো অতি সংক্ষিপ্ত 3 নাম্বার আয়নিক বন্ধন কাকে বলে, সংক্ষিপ্ত 1 নাম্বার আয়নিক বন্ধন কি, এর বৈশিষ্ট্যগুলো কি, এবং রচনামূলকের 1 নাম্বার আয়নিক বন্ধনের উদাহরণ সহ ব্যাখ্যা, এবং সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ যে একটা আয়নিক যৌগ আয়নিক বন্ধন দিয়ে যেটা তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটার ব্যাখ্যা। দুটা একই কোশ্চেন, ঠিক আছে? এই 3টা কোশ্চেন আমরা একসাথে সলভ করব। তো দেখেন, আমি এখানে অলরেডি বলে দিয়েছি যে এখানে আসলে কিভাবে কি থাকবে। সেখান থেকে একবার আমি ডিরেকশনটাও দিয়ে দিয়েছি যে এখানে অতি সংক্ষিপ্ত 3, সংক্ষিপ্ত 1, রচনামূলক প্রশ্ন 1, এগুলো আসলে আলোচনা করা হবে। তো 3টা কোশ্চেনের যেহেতু টপিক 1, আমরা একসাথে আলোচনা করব। দেখেন 3-এর এখান থেকে শুরু হয়েছে, এই জায়গার এই 3টা টপিক এখান থেকে শুরু হয়ে বড় কোশ্চেনের অ্যান্সার এখান থেকে হয়ে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য এই পর্যন্ত আছে, ঠিক আছে? তো আপনারা পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যে কেউ চাইলে এটা ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে নিজে পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখেন আয়নিক বন্ধনটা কি। ওকে ফাইন, আয়নিক বন্ধনটা কি সেটা আমরা জেনে নিব একবার ইজিলি। এটা আমরা আগেও পড়েছি, জানি অনেকে। তো সংক্ষেপে যদি একটু বলি, দেখেন দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন ও দিছে, আদান মানে কি, ইলেকট্রন নিয়েছে, আদান করেছে মানে নিজে নিয়েছে, কিংবা প্রদান করেছে আরেকজনকে দিয়েছে, তার মানে ইলেকট্রন নিয়েছে কিংবা দিয়েছে, আদান করেছে কিংবা প্রদান করেছে। আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটার সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। এটা একটা ইজি ব্যাপার, তাই না? এরকম আয়নিক বন্ধন আমরা অনেকেই আর কি দেখে এসেছি আমাদের বইয়ের 1 আর 2 নাম্বার চ্যাপ্টারে। এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। তো দেখেন এইখানে আমি খুবই সংক্ষেপে একটা সংজ্ঞা দিয়েছি যে দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। একবারে সহজে এই সংজ্ঞাটা দেওয়ার পরে, হ্যাঁ, আমি দেখেন লিখে রেখেছি এখানে বেশি নম্বর পাওয়ার জন্য কিংবা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নের জন্য সংজ্ঞাটি এইভাবে লিখবো। তার মানে যারা আমরা একটু পড়া কম মনে রাখতে পারি তারা এটা দিয়ে কাজ চালাই দিবেন। শুধুমাত্র যদি এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে যে আয়নিক বন্ধন কাকে বলে, এরকম ভাবে যদি আসে তাহলে এইটা লিখলেই 2 নাম্বার পেয়ে যেতে পারেন, ঠিক আছে? যদিও সন্দেহ থেকে যায় তবু বলবো লিখলে পেয়ে যেতে পারেন। এছাড়া যারা আমরা একটু ভালো স্টুডেন্ট আছে, যারা ফুল মার্ক পেতে চাই, এবং যখন এই কোশ্চেনটাই আয়নিক বন্ধন সংক্ষিপ্ত প্রশ্নে যাবে, রচনামূলক প্রশ্নে যাবে, তখন আমরা সংজ্ঞাটা এত সহজে না লিখে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ফিজিক্সের ভাষায় এইভাবে লিখবো। দেখেন এখানে একই জিনিসই বলা আছে, একটু ইজি ভাবে না, একটু জটিল করে ফিজিক্সের মতো করে লেখা আছে। আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে বলা আছে যখন একটি পরমাণু অন্য একটি পরমাণুকে ইলেকট্রন দান করে, ঠিক আছে? একটা পরমাণু অন্য একটি পরমাণুকে কি করে, ইলেকট্রন দান করে। এর ফলে এর এর ফলে একটি ধনাত্মক আয়ন ও অন্যটি ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়, ঠিক আছে? তখন এই দুই বিপরীত আয়নের বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধনটা তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে, ঠিক আছে? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যদি এরকম ভাবে একটা পরমাণু থেকে ইলেকট্রন চলে যায়, যে পরমাণু থেকে ইলেকট্রন চলে যায় সেটা আসলে পজিটিভ হয়ে যায়, সেটা আসলে ধনাত্মক আয়ন হয়ে যায়, এবং যেই পরমাণু সেই ইলেকট্রনটা গ্রহণ করে সে কিন্তু নেগেটিভ হয়ে যায়। আপনারা এটা এভাবে মনে রাখবেন যে যে দান করছে সে খুবই একটা ভালো মানুষ, হ্যাঁ, যে দান করছে সে খুবই মহান, খুবই ভালো, সে একটা পজিটিভ একটা মানুষ, সে দান করছে খুশি মনে, তাহলে সে পজিটিভ। আর যে নিয়েছে, যে হাত পেতে নিয়েছে নিজে কাজ না করে, নিজে শক্তি না শেষ করে বসে বসে যে আরেকজনের কাছ থেকে নিচ্ছে, সে হলো নেগেটিভ, কারণ সে গ্রহণ করেছে, ঠিক আছে? তো এটা আমরা ইজিলি মনে রাখার চেষ্টা করব যে দেয় বা যে আরেকজনকে প্রদান করতেছে সে হলো পজিটিভ, ধনাত্মক, এবং যে হলো সেটা গ্রহণ করেছে সেটা হলো নেগেটিভ, ঋণাত্মক আয়ন। তো এই যে যে প্রদান করে আসলে ধনাত্মক আয়ন হচ্ছে, এবং অন্যটি যে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে ইলেকট্রনটা গ্রহণ করে, সেটার একটা নাম আছে, এবং এই নামটা হলো অ্যানায়ন, ঠিক আছে? তো আমরা এই দুইটা জিনিসই জেনে ফেললাম যে আসলে অ্যানায়ন কোনটা এবং ক্যাটায়ন কোনটা। যে দিচ্ছে সে ক্যাটায়ন এবং যে নিচ্ছে সে অ্যানায়ন, ঠিক আছে? এবং এই অ্যানায়ন এবং ক্যাটায়নের ফলে যেটা হয়, এদের মাঝখানে একটা বৈদ্যুতিক আকর্ষণের ফলে একটা বন্ধনের সৃষ্টি হয়ে যায়, এবং এই বন্ধনটাকে কি বলে, আয়নিক বন্ধন। তা আমি আরেকবার ইজিলি বলতেছি, যখন একটি পরমাণু অন্য একটি পরমাণুকে ইলেকট্রন দান করে এবং এর ফলে একটি ধনাত্মক আয়ন যেটার নাম আসলে ক্যাটায়ন এবং অন্যটির
ঋণাত্মক আয়ন যেটা আসলে অ্যানায়ন, এটা সৃষ্টি হয় এবং অ্যানায়ন এবং ক্যাটায়নের মাঝখানে একটা যেহেতু পজিটিভ এবং আরেকটা যেহেতু নেগেটিভ, এই বিপরীত আয়নের ফলে একটা বৈদ্যুতিক আকর্ষণের বল সৃষ্টি হয় এবং এই বৈদ্যুতিক আকর্ষণ বলটা একটা বন্ধন তৈরি করে। এই বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন। একবারে ইজি ব্যাপার, খুবই ইজি জিনিস। তো এই ব্যাপারটা হলো আমরা কখন লিখবো, যখন এই কোশ্চেনটা সংক্ষিপ্ততে আসবে কিংবা রচনামূলক প্রশ্নে আসবে, আমরা এইভাবে একটু ভেঙে ভেঙে সুন্দর করে লিখে দেবো। হ্যাঁ, তো আয়নিক বন্ধনের জন্য একটা এই কোশ্চেনটাই ব্যাখ্যা অন্যভাবে চায়, বলা থাকে যে সোডিয়াম ক্লোরাইডের মাঝে কিভাবে আয়নিক বন্ধন হয় ব্যাখ্যা করো। ঠিক আছে, তো সোডিয়াম ক্লোরাইডের মাঝে যে আয়নিক বন্ধন হয় এটা আসলে আমরা সবাই জানি। হ্যাঁ, যে সোডিয়াম ক্লোরাইডে কি হয়, সোডিয়াম হলো আমাদের 11টা ইলেকট্রন থাকে ওর ওর এইভাবে ইলেকট্রন বিন্যাস হয় 2, 8, 1 এবং ক্লোরিনের হলো 17 থাকে, 17 বিন্যাসটা হয় 2, 8, 7। তো আমরা জানি যে সকল পরমাণু তাদের অষ্টক পূরণ করতে চায়, শেষ স্তর একবারে পরিপূর্ণ করতে চায়। এই কারণে কিন্তু এই সোডিয়াম তার এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে দেয় এবং ক্লোরিন সেটা কিন্তু গ্রহণ করে নেয়। তাহলে সেটা গ্রহণ করার ফলে কি হয়, সোডিয়ামও শেষ স্তরে 8টা এবং ক্লোরিনও তার শেষ স্তরে কিন্তু এই এক গ্রহণ করে 8টা হয়ে যায়। ঠিক আছে, সোডিয়াম দান করে সোডিয়াম কি হবে, সোডিয়াম যেহেতু দান করছে ও ভালো পজিটিভ ও প্লাস হয়ে যাবে, ও তার মানে ক্যাটায়ন হয়ে যাবে। এবং এবং ক্লোরিন কি করছে, ক্লোরিন কাজ করে না, ও একটা নেগেটিভ পার্সন বসে বসে খায়। তো ক্লোরিন হয়ে যাবে, গ্রহণ করে হয়ে যাবে নেগেটিভ একটা আয়ন হয়ে যাবে এবং এটাকে আমরা নাম দেব অ্যানায়ন। ঠিক আছে, এইটা যেহেতু পজিটিভ এটা যেহেতু নেগেটিভ, এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। আমরা কি জানি পজিটিভ এবং নেগেটিভ অলওয়েজ আকর্ষণ করে। তো এই একটা আকর্ষণ বলের কারণে এরা কি করবে, কাছাকাছি এসে সোডিয়াম ক্লোরাইড যৌগটাকে গঠন করবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা আসলে বুঝতেই পারতেছি ইজিলি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আসলে আয়নিক বন্ধনটা হবে। এইটাই এখানে আমি সুন্দর করে এক্সপ্লেনেশন যা যা বললাম তাই এখানে বলা আছে। ঠিক আছে, বাংলা পড়ার আগে আমি একটু দেখি এখানে কি করা আছে। দেখেন সোডিয়ামের হলো মোট 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন এখান থেকে চলে যাবে, প্রথমে থাকবে দুইটা, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তারপরে 8টা, তারপরে একটা থাকবে, এই একটা এখানে চলে আসবে। ওর প্রথমে 2টা, তারপরে 8টা, এখানে ছিল 7টা, একটা চলে এসে শেষ স্তরে 8টা হয়ে যাবে। ও যখন দিয়ে দিবে ওরও শেষ স্তরে কি হবে, 8টা হবে, ওরও শেষ স্তরে 8টা হবে। এটা একবারে খুবই খুবই ইজি ব্যাপার, এগুলা এখানে লেখা আছে। আমরা আমার কাছে যেটা মনে হয় যে আপনারা এটা পড়লে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরও আমি আপনাদের জন্য একবার রিডিং পড়ে দিচ্ছি। দেখেন এখানে কি বলা আছে, সোডিয়াম ও ক্লোরিন এর মাঝে আয়নিক বন্ধন দ্বারাই সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ তৈরি হবে। ঠিক আছে, যেখানে সোডিয়াম ও ক্লোরিন এদের ইলেকট্রন বিন্যাসটা নিম্নরূপ। সোডিয়ামের 11, 2, 8, 1 এইভাবে থাকবে। এটার যদি আমরা ওই আউটবাউ নীতি অনুযায়ী যদি লিখি 1s2, 2s2, 2p6, 3s1, আমরা এই আউটবাউ নীতি সম্পর্কে অলরেডি পড়ে এসেছি। যারা এখনো সেগুলো ক্লিয়ার করেন নাই তাদের জন্য এক গল্প সমবেদনা যে আপনারা এখানে এসে কিছুই বুঝবেন না, এখনো টাইম আছে, যান এগুলো বুঝে আসেন যে আউটকাম নীতি কি এবং এই লাইনগুলো কিভাবে আসে। এবং আপনারা যারা বুঝতে পারতেছেন তাদেরকে কংগ্রাচুলেশন এবং অনেক অনেক ধন্যবাদ যে এই পড়াগুলো শেষ করে এসেছেন। আমি বারবার বলতেছি যে কেমিস্ট্রি বইয়ের 1 নাম্বার 2 নাম্বার চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলো যারা ইজিলি বুঝবে তারা পরের যে টপিক গুলো আছে তার সেগুলো একবারে পানির মতো বুঝে যাবে। ঠিক আছে, তো দেখেন ক্লোরিন 17, এটা 2, 8, 7 এবং এটার ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুযায়ী এরকম হবে, খুবই ইজি। তো এই ইলেকট্রন বিন্যাস থেকে আসলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে সোডিয়ামের শেষ শক্তি স্তরে 3s1 মানে একটা ইলেকট্রন আছে এবং ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। দেখেন 3s2, 3p5, 5, 6, 7 এবং 7টা ইলেকট্রন থাকে, এটা আমরা বুঝতে পারতেছি। তো রাসায়নিক বিক্রিয়ার জন্য এই চিত্রগুলো তো মাস্ট আপনাদেরকে আঁকতে হবে, এঁকে দিবেন। আমি খুবই সুন্দর করে টাইম নিয়ে আস্তে আস্তে করে আপনাদের জন্য চিত্রগুলো এখানে এঁকে রেখেছি, পিডিএফ পেয়ে গেলে দেখতে পারবেন আরো ভালোভাবে। তো আপনাকে এইভাবে এটা এঁকে বুঝিয়ে দিতে হবে যদি এটা বড় প্রশ্নে আসে। ঠিক আছে, তো তারপরে কি লিখবেন, এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সোডিয়াম তার শেষ স্তরের একটি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে নিজে স্থিতিশীল হয়, নিজের অক্টেট কিংবা অষ্টক পূরণের মাধ্যমে সে আসলে কি হচ্ছে, স্থিতিশীল হচ্ছে। অপরদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের দেয়া ইলেকট্রনটি গ্রহণ করে সে নিজেও অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীল হয়। সোডিয়াম একটি ইলেকট্রন দান করায় সে কি হয়েছে, পজিটিভ হয়ে যাবে। সোডিয়াম পজিটিভ ধনাত্মক আয়নে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করায় সে বসে বসে খাচ্ছে, গ্রহণ করছে, সে নেগেটিভ ঋণাত্মক আয়নে অ্যানায়নে পরিণত হবে। যে গ্রহণ করেছে সে হলো অ্যানায়ন এবং যে ভালো দান করেছে সে হলো ক্যাটায়ন। এটাই কিন্তু ব্র্যাকেটে আবার লেখেও দিয়েছে।
তো এইভাবে আমরা প্রমাণ কি করব যে সোডিয়াম ক্লোরাইড যে খাবার লবণটা সেটা আসলে সোডিয়াম ধনাত্মক আয়ন এবং ক্লোরিন ঋণাত্মক আয়ন, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরিন অ্যানায়নের বৈদ্যুতিক আকর্ষণের ফলে আয়নিক বন্ধনটা আসলে গঠন করেছে। ঠিক আছে, তো এই হলো আমার আয়নিক বন্ধনের ব্যাপার স্যাপার। তো আমি একটু বলে রাখি, যদি যদি আপনাদের এখান থেকে আয়নিক বন্ধন কাকে বলে আসে, যদি কেউ যারা একটু আমরা উইক আছি তারা এই 3টা লাইন এখানে যতটুকু আছে 3 লাইনও না 2.5 লাইন এটা লিখলেই হবে। যারা আমরা একটু ভালো স্টুডেন্ট আছি তারা আমরা এটা পড়ে ফেলবো, হ্যাঁ এটা পড়ে ফেলবো, এটা লিখবো যদি আসে আয়নিক বন্ধন কাকে বলে। যদি সংক্ষেপ উদাহরণ লিখতে পারে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক বন্ধন তৈরি করে, এই সোডিয়াম ক্লোরাইডের নামটা লিখে দেব, কথা শেষ। এরপর যদি আসে আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কি যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে আমরা এই বড় অ্যান্সারটুকু দিব। এবং আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যটা যদি আসে, বৈশিষ্ট্যটা আমি এখনই বুঝিয়ে দিব, এখানে বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি। এরপর আসি রচনামূলক প্রশ্ন, যদি বলে আয়নিক বন্ধন কি উদাহরণ সহ ব্যাখ্যা লেখো, তখন আপনাকে এই যে আয়নিক বন্ধন এটা এবং উদাহরণ সহ ব্যাখ্যা এতখানি কিন্তু লিখতে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত। তার মানে বড় প্রশ্নের অ্যান্সার এই 2টা পেজ। হ্যাঁ, এখন আবারও যদি দেখেন বড় প্রশ্নের নিচে লেখা আছে অথবা, অথবা সোডিয়াম ক্লোরাইডে কিভাবে সোডিয়াম ও ক্লোরিনের মাঝে আয়নিক বন্ধন সৃষ্টি হয় ব্যাখ্যা করো। যদি এটা আসে সোডিয়াম ক্লোরাইডে কিভাবে সোডিয়াম ক্লোরাইডের মাঝে আয়নিক বন্ধন সৃষ্টি হয় ব্যাখ্যা করো, তখন আপনার অ্যান্সারটা আয়নিক বন্ধনের সংজ্ঞা না দিলেও হবে, এইখান থেকে ঠিক এই পর্যন্ত লিখলে হয়ে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত লিখলে কিন্তু আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এই ছিল আপনার আয়নিক বন্ধন নিয়ে আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সকল আলাপ আলোচনা। একটা জিনিস বাকি থেকে গেছে, সেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন যদি আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আসে তাহলে আমরা আসলে কি লিখবো। তো আমরা চলে যাব যে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি সেটা দেখবো। তো দেখেন এখানে লেখা আছে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য সম্পর্কে, যে এই বন্ধনে 1 নম্বরে যেটা লেখা আছে, এই বন্ধনে একটি পরমাণু ইলেকট্রন দান করে এবং অন্যটি ইলেকট্রন গ্রহণ করে, যেটা আমরা দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছি। ঠিক আছে, এই বন্ধন একটি ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে হয়ে থাকে। এই বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সৃষ্টি হয়। আমরা দেখেছি যে ধনাত্মক এবং ঋণাত্মক অ্যানায়ন এবং ক্যাটায়ন যেহেতু দুটো বিপরীত চার্জের, এরা কি করে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটাকে কিন্তু আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে, তো 4 নাম্বার কি বলেছে, আয়নিক যৌগ সাধারণত স্ফটিক আকারে হয়ে থাকে। এখন স্ফটিক মানে কি, স্ফটিক মানে কঠিন আকারের হয়ে থাকে। আপনি দেখেন আমাদের যে খাবার লবণটা আমরা একটু আগেই পেয়েছি, এটা কিন্তু একটা কঠিন একটা স্ফটিক টাইপের জিনিস। এটাকে যদি আপনারা জুম করে দেখেন দেখবেন যে চারকোনা চারকোনা ছোট ছোট, আসলে এগুলা এরকম ছোট 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 কণা দিয়ে কিন্তু লবণগুলো হচ্ছে। তো এরা এটা তরল হবে না, এরা গ্যাস হবে না, এরা স্ফটিক আকারে থাকবে। আয়নিক যৌগগুলো বা আয়নিক বন্ধনের দ্বারা যারা তৈরি হবে তারা সবসময় এরকম স্ফটিক আকারেই থাকবে। তো এরা যেহেতু কঠিন টাইপের স্ফটিক আকারে থাকবে, তার মানে আমরা বলতে পারি যে এদের গলনাঙ্কটাও বেশি হবে। এদেরকে যদি আমরা ফুটাতেও চাই, এদের স্ফুটনাঙ্কটাও কিন্তু বেশি হবে। ঠিক আছে, তো এইগুলা হলো বৈশিষ্ট্য যাচ্ছে যে আয়নিক যৌগ সাধারণত স্ফটিক আকারে থাকবে এবং এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব বেশি থাকবে। ঠিক আছে, তো এখানে যেটা বলছে 6 নম্বরে, যে পানিতে দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ অনেকগুলা তড়িৎ কোষ আছে, সেখানে কি হয় পানির সাথে লবণ মিক্সড করা হয় এবং লবণ মিক্সড করার ফলে কি হয় ইজিলি ওইখানে বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তো যেই পানিতে লবণ মিশ্রিত আছে, লবণ মিক্সড আছে, সেই পানিটা কিন্তু ইজিলি কি করবে কারেন্ট ফ্লোটা করবে। ঠিক আছে, তো 7 নম্বরে কি বলা আছে, সাধারণত ধাতু ও অধাতুর মাঝে এই বন্ধন হয়ে থাকে। এই আয়নিক বন্ধনটা একটা ধাতু এবং একটা অধাতুর মাঝখানে ম্যাক্সিমাম হয়ে থাকে, বেশি হয়ে থাকে, অন্যগুলোর মধ্যেও হয় কিন্তু ধাতু এবং অধাতুর মধ্যে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। ঠিক আছে, তো তারপর দেখেন এখানে কি বলছে, উদাহরণ সোডিয়াম এবং ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের বন্ধন, এটা তো আমরা দেখে এসেছি তাই না। এখানে কিন্তু আসলে সোডিয়ামটা একটা গ্যাস এবং ক্লোরিন কিন্তু, সোডিয়ামটা কিন্তু একটা অধাতু এবং ক্লোরিন কিন্তু একটা ধাতু, যেটা অলরেডি এখানে বলা আছে যে সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে এই বন্ধন হয়ে থাকে। তো এই ছিল আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য। বাংলা পড়াশোনা আপনারা পড়লেই ইজিলি পারবেন। তারপর আমি একটু বলে দিলাম। তো এই হলো আমাদের প্রায় 3টা টপিক এই ভিডিওতে আমরা কভার করলাম। আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য, আয়নিক বন্ধনের উদাহরণ, যেই ব্যাখ্যা সোডিয়াম ক্লোরাইডের, এটা তো আমি বারবার বলে দিচ্ছি, এই কোশ্চেনটা যেটা 4 স্টার দেওয়া সেটা মিড টার্ম আপনাদের ফাইনাল সবকিছুর জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য এবং সমযোজী বন্ধনের উদাহরণ সহ ব্যাখ্যা।
তো আমরা ততক্ষণ পর্যন্ত নিজেরা ভালো থাকি, নিজেদের পরিবারকে ভালো রাখি এবং কেমিস্ট্রি পড়তে থাকি।